আয়নাঘর এক অদ্ভুত কল্পকাহিনীর মতো শব্দ, যা সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা কষ্টকর, কিন্তু বাস্তব বড় সত্য, নির্মম। ফ্যাসিজম কায়েম করতে বিগত সরকারের সময় নানা শ্রেণী পেশার মানুষকে গুম করে ফেলা হতো। তারপর বছরের পর বছর, কারো কারো ক্ষেত্রে এক যুগ ধরে তাদেরকে বন্দি করে রাখা হতো এই আয়নাঘর। ফ্যাসিস্ট দানবের দয়া হলে কেউ কেউ হয়তো ছাড়া পেত, কিন্তু অধিকাংশই কখনো ফেরেনি। তারা কখনো ফিরবে কিনা কেউ জানে না, যেমন করে জানে না মায়ের ডাকে তুলি রহমান। তুলি রহমানের ভাই বিরোধী দলীয় নেতা সাজিদুল ইসলাম, জাহিদুল করিম তানভীর, আব্দুল কাদের ভুইয়া মাসুম, মাজারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা, আল আমিন, এস এম আদনান চৌধুরী ও কাউসার সহ সর্বমোট ৮ জনকে নাখালপাড়া থেকে গুম করে ফেলা হয় ৪ই ডিসেম্বর ২০১৩ সালে। তারপর কেটে যায় এক যুগেরও বেশি সময়। আজও তারা কেউ বাড়িতে ফিরে আসেনি। বাবা ফিরে আসেনি তার মেয়ের কাছে, সন্তান ফিরে আসেনি তার মায়ের বুকে, ভাই ফিরে আসেনি তার বোনের কাছে। হারিয়ে যাওয়া এই বীর সন্তানদের নিয়েই আমাদের অবতারণা আয়নাঘর। আমি আছি আপনাদের সাথে শাহেদ শরীফ খান। কি ঘটেছিল তাদের জীবনে, কেন আর কিভাবে তারা গুম হলেন, ব্যক্তি জীবনে তারা কেমন মানুষ ছিলেন, গুমের পরে আজও কিভাবে বেঁচে আছে তাদের পরিবার, কেউ কি বলতে পারবে তারা কি আদৌ ফিরবে নাকি আর ফিরবে না? রাষ্ট্র সমাজ এই গুমের কি জবাব দেবে? জীবনমৃত এই পরিবারগুলো আর কতকাল প্রিয়জনের অপেক্ষাতে এইভাবে ধুকে ধুকে বাঁচবে? আমাদের উত্তর খোঁজা প্রয়োজন। আমাদের সাথে আপনি উত্তর খুঁজে নেবেন, বিবেকের কাছে প্রশ্ন করবেন, এ কোন বাংলাদেশে ছিলাম আমরা 15টা বছর? এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? পারবে কি জবাব দিতে রাষ্ট্র? পারবেন কি জবাব দিতে আপনি? এই তোদের মাঝে সুমনকে এক কথা বলো, সুমনকে আমি সুমন, কোনো সমস্যা? পাইছি। এটা আমার পকেটে আসলো কেমনে? এইটা কার পকেট থেকে বেরিয়েছে? আপনার আমাকে ভাষাইতেছেন। পুলিশের বিরুদ্ধে মিথ্যা কথা কও না? মাইরে একদম হাড্ডি করতে ভেঙে পেলাম। এই পুরা নাখালপাড়ায় কি আর কোনো মানুষ নাই? সব কাজে তোমাকে কেন যাইতে হয়? বৌমা, ওরে তুমি যাইতে দাও, ওরে আটকাইতে পারবা না, বরঞ্চ ওরে জোর করে আটকাইতে গেলে ও দম বন্ধ হয়ে মরে যাইব। মানে যখন তখন যাকে তাকে ধরবেন, তাকে পকেটের মধ্যে ইয়াবা ঢুকিয়ে দিবেন, তাকে হয়রানি করবেন, তাকে মাদকাসক্ত বলবেন, তার কাছ থেকে পয়সা খাবেন, এসব বন্ধ করেন ভাই আল্লাহর রাস্তে। বিশেষ করে আপনাদের মতন খারাপ পুলিশ যারা এই সমস্ত অন্যায় কাজ করেছে তাদেরকে না ছাড়বে না, একদম পিষে ফেলবে ভাই। এই মুরাদ থামা। আমি সরকারি দল করি, অথচ আমার ছেলের পুলিশ ধরে নিয়ে আসছে, এটা কোনো কথা? না আমি দেখছি কি করা যায়, আপনি একটু শান্ত থাকুন। এই ওকে ছেড়ে দাও। সুমন ভাই, আপনি আমাকে বাঁচালেন ভাই। আমার সামনে পরীক্ষা, আপনি না থাকলে যে কি হয়ে যেত ভাই। ওরা আমার জীবনটা নষ্ট করে ফেলত। না না ঠিক আছে, ভদ্রলোক তো বুঝতে পেরেছেন, উনি তোমাকে ছেড়ে দিয়েছে। যা ঠিক মতো বাসায় যা, লেখাপড়া কর, অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? সুমন বাবা, তুই মানুষ না, ফেরেশতা। বসে না, চা খেয়ে যান। না না, আরেকদিন খাই। থ্যাংক ইউ সো মাচ। ওই ফাইলটা কোথায় রেখেছো? যাও। পর্দায় যে দৃশ্যটা আপনারা দেখলেন, এটা কোনো মিথ্যা দৃশ্য নয়। ঠিক এমনটাই ঘটেছিল আজ থেকে কয়েক বছর আগে। নাখালপাড়াতে ছিল এমনই একজন জনদরদী, হিতৈষী, সাংগঠনিক সর্বোপরি পরোপকারী একজন মানুষ, যার নাম
সাজিদুল ইসলাম সুমন, এলাকাবাসীর প্রিয় সুমন ভাই, যিনি ছিলেন বিরোধী দলের রাজনীতির সাথে যুক্ত, কিন্তু আপামর জনগণের সাথে তার সম্পর্ক ছিল খুবই ভালো। উনি সবাইকে মানুষ হিসেবে গণ্য করতেন, মানুষকে ভালোবাসতেন। নাখালপাড়াবাসী তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। আসসালামু আলাইকুম মুরাদ সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কি? আপনাকে তো চিনলাম না। ও, আমাকে চেনেন নাই না? সালাম স্যার, সরি। দ্যাটস ওকে। আচ্ছা, ওই যে কিছুক্ষণ আগে যে লোকটা চলে গেল, ওই যে সামনে যে লোকটা ছিল, ওর নাম যেন কি? সুমন স্যার, সাজিদুল ইসলাম সুমন। কি করে উনি? রাজনীতি করে স্যার, বিরোধী দলের রাজনীতি। আচ্ছা, হ্যাঁ, 38 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি। খুব খারাপ লোক। তাই নাকি? সে এত খারাপ লোক যে তার কথায় সে চাইলে 500 লোক নিয়েই থানা ঘেরাও করতে পারে। বুঝছি। আচ্ছা, ওনার সম্পর্কে আপনি আর কি কি জানেন একটু বলবেন নাকি? নাখালপাড়ার স্থানীয় বাসিন্দা স্যার, তার কথায় এই এলাকার লোক উঠবস করে। তাই? হ্যাঁ, এত খারাপ লোক যে কি বলবো স্যার। এই এলাকার লোক তারে খুব ভালো জানে। কেন জানে স্যার? কেন? কারণ সে খারাপ লোক। ও, তার কথায় মধু আছে। মুরব্বীরা তার কথায় মুগ্ধ হয়ে শোনে, তারা বিশ্বাস করে। ও আচ্ছা, সে কাদের সাথে চলাচল করে, উঠা বসা করে বলতে পারবেন? অবশ্যই স্যার, এই এলাকার সমস্ত লোক তার নেতৃত্বে চলে স্যার। আচ্ছা। আপনি যেই প্রফেশনে আছে, আপনারা আমি বলি, বল। সামনে নির্বাচন না স্যার? হুম। আমার তো মনে হয় না যে বিরোধী দল এই নির্বাচনে আসবে। তারা কি করবে? কি করবে? আন্দোলন করবে। হুম। আর আন্দোলন করার জন্য মাঠ গরম করা লাগবে না স্যার? হুম। এই মাঠটা গরম করবে কে স্যার? কে করবে? এই সুমন। সে প্রধানমন্ত্রীর এলাকায় থাকে। তার মানে কি? প্রতিবেশী প্রধানমন্ত্রী। সে যদি একটা ডাক দেয়, হাজার হাজার লোক আইসা এই প্রধানমন্ত্রীর অফিস ঘেরাও দিব। আচ্ছা। তো এটা প্রধানমন্ত্রীর জন্য থ্রেট না স্যার? ইয়েস, থ্রেট টু দ্য প্রাইম মিনিস্টার। এইটা আমার স্যারে বুঝাইতে পারি। ওকে, থ্যাংক ইউ। জায়গা মতো দিয়ে দিছে। Your Excellency, প্রাইম মিনিস্টার অফিসের পাশে নাখালপাড়ায় বিরোধী দলের একজন নেতা বেড়ে উঠছে, যে কিনা প্রাইম মিনিস্টার অফিসের জন্য থ্রেট। সো উই হ্যাভ টু এলিমিনেট হিম। এত বড় সাংগঠনিক নেতা
আমাকে বলবে যে ওকুলে বাড়িছে সে। শোনো, যাকে আমি ধরি তাকে আমি ছাড়ি না। নাখালপাড়া সুমনের কেস রিপোর্টটা তুমি কি লেখা পাঠিয়েছো এগুলা? স্যার তার মধ্যে আমি কোনো ডেঞ্জার খুঁজে পাইনি স্যার। লোকটা খুব নিরীহ, এলাকার লোকজন তাকে খুব মান্যগণ্য করে, মুরব্বীরা সম্মানও করে। সে কোনো সন্ত্রাসীও না, চাঁদাবাজও না। তার সাথে যারা ঘোরাফেরা করে তারা খুব মধ্যবিত্ত এবং ভালো মানুষ। তার মধ্যে আমি কোনো হার্ম খুঁজে পাইনি স্যার। স্টুপিডের মতো কথা বলো না। সরি স্যার। ছেলেটা মধ্যবিত্ত, সবাই তাকে ভালোবাসে, দ্যাটস ইট। এখানে প্রমাণ হয়ে গেল ছেলেটা ভালো মানুষ। সরি স্যার, আমি ঠিক বুঝতে পারছি না যে একটা মানুষের ভালো খারাপ আপনি কিভাবে ডিফাইন করবেন। আরে ছেলেটা সাংগঠনিক, সে একসাথে অনেকগুলো লোককে সংগঠিত করতে পারে। সে বিএনপির একটা একনিষ্ঠ কর্মী। স্যার আমি বুঝতে পেরেছি, এটা তো রাজনৈতিক, তাকে তো রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত। আবারও বোকার মতো কথা বলছো। সরকার আজ পর্যন্ত কোন কাজটা রাজনৈতিকভাবে মোকাবেলা করেছে? হ্যাঁ, সব তো আমাদেরকে দিয়ে করেছে, প্রশাসনকে দিয়ে। আমাদের মতো বিশেষ বাহিনী বানানো হয়েছে কেন? এই ধরনের লোকদেরকে এলিমিনেট করার জন্য। বুঝতে পেরেছো? স্যার আমার জানা মতে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ বিরোধী দলীয় নেতাকর্মী আছে, আমরা কি সবাইকে এলিমিনেট করবো স্যার? যতটা সম্ভব ততটাই করতে হবে, এটা আমাদের প্রতি অর্ডার। উই হ্যাভ টু এলিমিনেট দোজ পিপলস। স্যার সুমন সাহেব একটা মাঠ পর্যায়ের নেতা, তাকে এলিমিনেট করে কি লাভ? লাভ লাভ অবশ্যই আছে। আর প্রথমত হচ্ছে যে হি ইজ থ্রেট টু দ্য প্রাইম মিনিস্টার। স্যার সে তো কোনো জাতীয় নেতা না, মাঠ পর্যায়ের একটা নেতা কিভাবে পিএম এর থ্রেট হয়? ওর বাসা পিএম এর অফিসের কাছে, মাঠের ওপাশে পিএম এর অফিস। সে এলাকায় প্রায় মিছিল টিছিল করে, যে মিছিলের আওয়াজ পিএম এর কানে যায়, পিএম বিরক্ত হয়। আর এই সময়ে পিএম কে বিরক্ত করে তুমি বাংলাদেশ থাকতে পারবা? সরি স্যার, আই হ্যাভ নো কমেন্টস। শোনো, এখানে আরেকটা ব্যাপার আছে, 14 নির্বাচন। আমরা যদি মাঠ পর্যায়ে নেতাকর্মীগুলোর গুম করে ফেলাই, তাহলে কিন্তু সবার মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হবে। তারা বুঝতে পারবে যে বেশি সংগঠিত হইলেই কিন্তু গুম হয়ে যাবে। বিএনপি যদি নির্বাচনে আসেও, তাহলে তাদের নেতাকর্মীরা কিন্তু খুব একটা আন্দোলন জমাইতে পারবে না, ভয়ে সবাই ঠান্ডা হয়ে যাবে। বুঝছো? ভয় হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। ভয়কে জয় করতে পারলেই সব হবে, কিন্তু আমরা সেই ভয়কে জয় করতে দিব না। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। সুমন বাধা দিল, তোরা কিছু কইতে পারলি না? কথা কওয়ার কোনো উপায় আছে বস? হ্যাঁ, একজন আর দুইজন লোক নিয়ে আসছে, বহুত লোক, খালি মুখটা খুললি মাইর খাওয়ান লাগতো। কেন আমাকে দলিলপত্র দেখাস নাই? দেখাইছি তো, লাভ কি? এর একজন উকিল নিয়ে আসছে, উকিল দলিল দেখেই বলতেছে এই দলিল জাল। আবার সুমন কইতেছে যে হারাদনের বাড়ি দখল করতে আসলে সে নাকি রুখে দাঁড়াবে, আমরা নাকি হিন্দুদের সমস্ত সম্পত্তি দখল করে নিতেছি। হ্যাঁ, সে নাকি এগুলো প্রতিবাদ করবে। আরো জানি কি কি আগ্রুম বাগরুম কইছে, এগুলো সব মনেও নাই আমার। সমন্বয় বেশিবার বাড়ছে। হিন্দু করে রক্ষা করি আমরা। আমরা যদি ওগো পাশে না থাকতাম, তাহলে তো ওরা এই দেশেই টিকতে পারতো না। কি কও তোমরা? ওগো জমির উপর আমাগো হক আছে, আমরা আছি বলেই ওরা ঘর বাড়ি কইরা এই দেশে টিকা আছে। লিডার, মহাকালীর পূর্ব দিকের দোকানগুলি থেকে যেই টাকা পয়সা উঠতো, সুমন সেটা বন্ধ করে দিছে। সে বলছে এখানে কোনো চাঁদাবাজি চলবো না। ক্ষমতায় আমরা, আর আমাগরে কয় চাঁদাবাজি চলবো না। আমরা ক্ষমতায় আছি, আমরা ক্ষমতায় থাকা অবস্থায় আমরা চাঁদাবাজি করবো না তো কে করব? তোমরা তো কোনো কথা কো না, সুমনি তো সব কথা কয়, তোমরা তো খালি পুতুলের মতো দাঁড়ায় থাকো। ভাই, আপনি তো খোলাসা করে কিছু কর না, খালি অর্ডারটা দেন, দেখেন সুমন এলাকায় ঢুকতে পারে কিনা। ও এই কথা কও? হ্যাঁ, তোমরা তো কিচ্ছু করতে পারো না, সব তো করতেছে সুমন। তোমরা খালি দাঁড়ায় দাঁড়ায় মিও মিও করো, দেখি না? সবই তো দেখি, আর তো কিছু করো না। কি করবো বস? মানে কেমনে কেমনে জানি সুমনের এলাকাতে একটা বিশাল একটা জনসমর্থন আছে, মানে চাইলেও তো কিছু করতে পারি না বস। লিডার, আমার তো ভয় লাগে, সামনের ইলেকশনে সুমন যদি দাঁড়ায়, আমার তো মনে হয় আপনি ফেল করবেন। এই চুপ কর না, আবার কথা কয়, থাপড়ায় 32টা দাঁত ফেলা দেব। লিডার শান্ত হন, রাগ করেন না। ও যে কথাটা বলছে একেবারে মিথ্যে কথা বলেন, সত্য কথাই বলছে। সুমনের কিন্তু এলাকায় একটা দখল আছে, জনসমর্থন আছে, একবারে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই তারে মাইনে চলে।
মুরব্বীরা তারা মান্যগণ্য করে, আর পোলা পাইনে এরা তো তার নামে অস্থির, খুবই সম্মান করে। আর গরিব মানুষ এরা তো তারা একবার দেবতার মতো মনে করে, বুঝলেন এমপি সাহেব? সুমন যদি বিরোধী দল থেকে কোনোভাবে দাঁড়াইয়াই যায়, তাইলে কিন্তু বস আপনার উইকেটটা রক্ষা করা খুব কঠিন হয়ে যেতে পারে। বিরোধী দল না, বিরোধী দল তো ইলেকশনই আসবো না। যদি আইয়া পড়ে তখন তখন কি হবে? শোনেন এমপি সাহেব, আপনার একটা কথা বলি। আমাদের গ্রাম দেশে একটা কথা আছে যে বট গাছ মাটিতে শক্ত হওয়ার আগেই ওটার উপরেই ফেলাইতে হয়, নাইলে সে বড় হইয়া ডালপালা ছড়াইয়া গ্রামটার একবার ছাই ফেলে, বুঝছেন? বট গাছ ছায়া যাব না, তার আগে শিকড় শুদ্ধ আমি উপড়ায় ফেলাম। জালো রে জালো, আগুন জালো, জালো জালো, আগুন জালো। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। 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 এই দেশকে নিয়ে গভীর একটা ষড়যন্ত্র চলছে। বিদেশি শক্তির দাসত্ব আমরা গ্রহণ করব না। এই দেশের গণতন্ত্র বিনষ্ট হচ্ছে, গণতন্ত্র আজ কবরে চলে যাচ্ছে। আমাদের বাক স্বাধীনতা শেষ হয়ে গেছে, এর ভোটাধিকার শেষ হয়ে গেছে। নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, করতে হবে। সবাই বলেন চলো রে চলো, আগুন জ্বালো। মানবো না, মানবো না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ভাই আসবে তো? আরে আসবে, একটু ওয়েট কর। 2 ঘন্টা হলে একই কথা বলতেছেন ভাই। আচ্ছা তুই তো অস্থির কেন? বলছে আসবে, হয়তো জ্যামে ট্যামে আটকে গেছে। ওই তো চলে আসছে। কি হয়েছে, তুমি ঠিক আছো তো? তোমার সাথে আমার কথা আছে। তুমি ভালো আছেন? জি ভালো আছি। আপনার একটু আসতে কি হয়েছে? সব আপনার হাড্ডি। লিজা, লিজা কি হয়েছে? আদনান, বাবা আমার বিয়ের জন্য ছেলে দেখছে। কি বলো? ছেলেপক্ষ আগামীকাল আমাকে দেখতে আসবে। মানে কালকে দেখতে আসবে? প্লিজ আদনান, তুই কিছু একটা করো প্লিজ। আমি এখন কি করবো? আমার মাথা কাজ করতেছে। তুমি যদি কিছু না করো আমি কিন্তু সুইসাইড করব। না না প্লিজ এসব কথা বলো না। আমাকে একটু চিন্তা করতে দাও। আমি যাই। আর একটু থাকো। দেরি করে গেলে বাবা সন্দেহ করবে, তখন আমি তোমার সাথে আর দেখা করতে আসতে পারবো। 10টা মিনিট? 1 মিনিটও একটু বুঝো প্লিজ। আদনান, তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? লিজা, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি।
এর মধ্যে কোনো মিথ্যা নাই। তুমি আমার জন্য সত্যি কিছু করবা? আমি অবশ্যই করব, আমাদের জন্য করব। তুমি কোনো চিন্তা করো না, আমি কিছু না কিছু একটা করে ফেলবো। মা, তোমার বয়স হয়েছে না? এই বয়সে তুমি যদি সারাক্ষণ চুলার পাশে বসে থাকো তাহলে তোমার শরীরটা খারাপ হয় না? তোমার কষ্ট হয় না? রান্না বান্না টোটালি বন্ধ। আরে আমি না রানলে রানবো কে? আচ্ছা ভালো কথা, তোর মেয়েটা কেমন আছে রে? মেয়েটা তো খুব জ্বর। তোর মানে ডাক্তারের কাছে নেস নাই? হ্যাঁ মানে নিমু, কাল নিমু। পাগল নাকি তুই? কালকে কেন? আজকে নিবি, এক্ষুনি নিবি। মেয়েটা রাখ পাগল। তুই তো সকাল থেকে না খাওয়া কিছু খাসনি বাবা। বাবা দুধটা খেয়ে নে, শোন মাথা ঘুরাবে তো না খাইলে, তোর পরীক্ষা না বাবা, ঠান্ডা মাথা খেয়ে তারপরে যা। মা, তুমি এমন ভাবে বলতেছো মনে হচ্ছে এটা বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছি। তোমাকে দুইজনটা ছাড়া এক মিনিট আমি থাকতেই পারি না। তুমি হইতেছো আমার জান, আর আমার মায়া হইতেছে আমার পড়া। এইটা কি হইলো? জান আর পরান তো একই কথা। তোমরা দুইজন তো আমার কাছে একই জিনিস, দুইজন আলাদা করুন কেমনে?